একটা অক্ষৌহিনীতে ২১,৮৭০টা রথ, সমপরিমাণ হাতি, ৬৫,৬১০টি ঘোড়া এবং ১,০৯,৩৫০ সৈন্য ইনফ্যান্ট্রি। এটা হচ্ছে এক অক্ষৌহিনীর ডেসক্রিপশন। সে অ্যাকচুয়ালি ঐরাবত এবং তার আরোহী ছিলেন, যেই ভদ্রলোক দাঁড় করিয়ে রেখেছিলেন তিনি হলেন ইন্দ্র। মহাভারত অ্যাকচুয়ালি কবে লেখা হয়েছে সেটা নিয়েও অনেক দ্বিমত রয়েছে, কিন্তু যখনই লেখা হয়ে থাক এটুকু তো শিওর যে এই জিনিসটা যে পৃথিবীর মধ্যেই হচ্ছে, পৃথিবীর কারণেই দিনরাত হচ্ছে, পৃথিবীর নিজের আবর্তনের জন্য হচ্ছে, এই ব্যাপারটা তো খুব ক্লিয়ার। যদি আমরা ওয়ার্ল্ড হিস্ট্রি দেখি তাহলে পরে ইন্ডিয়া অ্যাস্ট্রোনমিক্যালি এবং ম্যাথমেটিক্যালি সারা পৃথিবীর থেকে অনেক বেশি এগিয়ে ছিল। এটা নিয়ে এটা ঐতিহাসিক সত্য। এটা খুব নর্মাল প্রথা ছিল যে তার সেই মুহূর্তে একজন পুরুষকে প্রয়োজন, কারণ ঋতু বিফলে যাতে না যায়। খিদের জ্বালাতে সে একটা আকন্দ পাতা খেয়ে ফেলেছে, আকন্দ পাতা খেয়ে তো তার মাথা টাথা ঘুরে গেছে, অন্ধ হয়ে গেছে, করে একটা কুয়োর মধ্যে পড়ে গেছে। বলছে না, একটা শর্ত আছে কি না, এই ষাঁড়ের যে বিষ্ঠা মানে গোবর আর কি, সেটা তোমাকে খেতে হবে, তা না হলে আমি রাস্তা ছাড়ব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আপনারা অলরেডি আমরা একটা এপিসোড এনেছি এবং এটাই অ্যাকচুয়ালি সেই অর্থে প্রথম এপিসোড আমরা যেখানে একটি বই নিয়ে কথা বলবো এবং সেটা নিয়েই শুরু করব। এর আগের দিন আপনাদের এই বইটি দেখিয়েছিলাম, এটা রাজশেখর বসুর সারানুবাদ, মাইতি বুক হাউস থেকে বেরোনো। এটা খুবই পপুলার একটা বই, এটা অনেকের বাড়িতেই আছে। কিন্তু যেটা আসল বই সেটা হলো এটাকে ধরতে এবং তুলতেই যে পরিমাণ ব্যাপারটা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটা একটা খণ্ড। এর আরেকটা খণ্ড আছে, কালীপ্রসন্ন সিংহ অনুদিত মহাভারত, মহর্ষি বেদব্যাস বিরচিত। এই বইটা অ্যাকচুয়ালি এটা বাংলা অনুবাদ প্রপার। এটা যেমন সারানুবাদ, এটাও খুবই কি বলবো, খুবই গোটু বই। এটাতে সবই আছে ডিটেল, বাট কিছু ডিটেল এখানে বেশি আছে, যে ডিটেলগুলো এটার মধ্যে অতটা নেই। তো আমরা দুটোকেই, এটা আমার কাছে আগে ছিল বাট রিসেন্টলি আমাদের আবার আনানো হলো, এবং প্রেমাশিসও আরেকটা বই পড়ছে এবং আরও যত রকমভাবে আমরা পারি। আপনারা যদি ইংরেজিতে পড়তে চান, এটা বাংলা, অনেকে বাংলা আজকাল পড়তে মানে বলতে পারে, রাইট, কিন্তু পড়তে অনেকেই পারে না। তাদের জন্যে এই একটি বই আছে, বিবেক দেবরায়ের লেখা 10টি খণ্ডে মহাভারত। এটা হচ্ছে তার প্রথম খণ্ডটা আর কি। তো এর যে কোনো একটা আপনারা দেখতে পারেন। এবং আমি বলবো মহাভারত আমরা অনেকেই দেখেছি, অনেকেই শুনেছি, অনেক গল্প শুনেছি, বাট মহাভারত পড়ার যে আনন্দটা, এটা যতক্ষণ না পড়বেন ততক্ষণ বুঝে উঠতে পারবেন না। বিশেষ করে আমি বলবো এইটা হয়তো কালীপ্রসন্ন সিংহের যে পুরোটা সেটা না পড়লেও দিস বুক ইজ জাস্ট মানে বিউটিফুল, মানে খুবই সুন্দরভাবে এবং খুবই সুন্দর ভাষায় এটাতে ব্যাপারটা ব্যাখ্যা করা আছে। এটা একটু নিয়ে রাখ, এটা আমরা পুরোটা জুড়ে রাখা মুশকিল। হ্যাঁ, তো প্রেমাশিস, এই আমরা আজকে কথা বলবো আদি পর্ব নিয়ে। তো এই আদি পর্বের তো অনেকগুলো দিক, অনেকগুলো ভাগ। তো তুই পড়লি যখন, এটা আদি পর্বের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসপত্র কি লাগলো? এটা তো বলা মুশকিল, আবার তো শুরু থেকে শেষ অবধি ইন্টারেস্টিং। কারেক্ট। তবে একটা জিনিস যেমন ট্রিভিয়া হিসেবে, আদি পর্বের পর্ব সংগ্রহ পর্ব যেটা, সেখানে প্রথমের দিকেই অক্ষৌহিনী আমরা ছোট থেকে শুনেছি যে কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌহিনী সেনা। অক্ষৌহিনী সেনাটা কি, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। যে আজকে যেভাবে ইউনিট, কোম্পানি, তারপরে ব্রিগেড, রেজিমেন্ট, ব্যাটালিয়ন, ব্রিগেড, এরকম করে একটা স্ট্রাকচার আছে, তেমনি স্ট্রাকচার সে যুগেও ওনারা নিজেদের মতো করে বানিয়েছিলেন। সেটার একটা পুরো ডিটেল একটা ডেসক্রিপশন আছে, যে কতটা সৈন্য, কতটা ঘোড়া, কটা হাতি, কটা রথ, কটা পদচারী সেনাই বলে বোধহয়, এই মিলে একটা অক্ষৌহিনী হয়। সেটা যদি একটুখানি বলা যাক। প্রথমত ওদের হচ্ছে একটা রথ, একটি হাতি, 5 জন মানে ইনফ্যান্ট্রি যাকে বলে সেরকম সৈন্য, এবং 3টে ঘোড়া। এই নিয়ে একটি পাত্তি একটা প্রথম ইউনিট, একদম ছোট্ট ইউনিট। 3টে পাত্তি নিয়ে একটি সেনামুখ, 3টে সেনামুখ নিয়ে একটি গুল্ম, 3টে গুল্ম নিয়ে একটি গণ, এবং 3 গণে এক বাহিনী।
তেমনি আবার 3টে বাহিনী নিয়ে এক প্রীতন, এবং 3 প্রীতনে একটা চমু, 3 চমুতে একটি অনিকিনী, এবং 10টি অনিকিনী নিয়ে একটি অক্ষৌহিনী। কারেক্ট। তার মানে একটা অক্ষৌহিনীতে 21,870টা রথ, সমপরিমাণ হাতি, 65,610টি ঘোড়া এবং 1,09,350 সৈন্য ইনফ্যান্ট্রি। এটা হচ্ছে এক অক্ষৌহিনীর ডেসক্রিপশন। তেমনি কুরুক্ষেত্র যুদ্ধে নাকি 18 অক্ষৌহিনী সৈন্য অংশগ্রহণ করেছিল, মানে প্রায় 18 লক্ষ সেনার কথা হচ্ছে। এরকম একটা যুদ্ধ হয়েছিল। এবং খুব ইন্টারেস্টিং সেটা হলো এই 18 বিষয়টা মহাভারতের একটা খুবই ইন্টারেস্টিং বিষয়। 18 অনেকবার এসছে। 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধ সবাই জানে, 18 পর্বের মহাভারত সবাই জানে, এবং 18 অক্ষৌহিনী এবং অনেকগুলো জিনিসই 18 বারবার ঘুরে এসছে। হ্যাঁ, আমার মানে 3-এর গুণিতকটা বারবার খুব ইউজ হয়েছে ইন্ডিয়ান যে কোনো মিথোলজিতে, বিশেষত মহাভারতে। 7 এবং 3-এর গুণিতক 9 এই এর একটা গুরুত্ব চিরকালই থেকে গেছে ইন্ডিয়ান মিথোলজি। তো এটা আমার খুব ইন্টারেস্টিং একটা ট্রিভিয়া মনে হলো, যে আমরা এটা জানি না যে সেই সময়তেও সেনাদেরকে এভাবে ডিভাইড করা হতো। অর্থাৎ ওই আগের দিনে আমরা যেটা প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে সত্যি মিথ্যাটা তো আমরা জানি না, মহাভারত আসলে হয়েছিল কি না জানি না, কিন্তু এই যে আইডিয়াটা ছিল, তার মানে সেই সময় সেনা যে সময় লেখা হয়ে থাক, সেই সময় সেনাদের একটা স্ট্রাকচার তো ছিল, তা না হলে এই কল্পনাটা আসবে কোথা থেকে? একদম প্রপার স্ট্রাকচার আছে, এবং যদি দেখা যায় এমনভাবে ডিস্ট্রিবিউটেড যে তার একটা নিজস্ব পাওয়ার আছে, যেখানে হাতি, ঘোড়া, রথ, পদাতিক সৈন্য সবটা মিলিয়ে একটা প্রপার পাওয়ারফুল একটা ইউনিট অফ যোদ্ধা। বেশ, এটা একটা ইন্টারেস্টিং। আর তারপরে ওই আগের দিন যেটা আমরা কথা বলছিলাম যে একটি কুকুর দিয়ে শুরু হয়েছে মহাভারতের গল্প, সর্পযজ্ঞের গল্পটা তুই বললি, কিন্তু তারপরে আমরা যখন পৌষ্য পর্বে আসছি সেখানে আবার খুব ইন্টারেস্টিং একটা গল্প হচ্ছে। আরুণি, উপমন্যু, বেদ, আয়োধর্ম, আয়োধর্ম আগে, তারপর বেদের শিষ্যের উত্তঙ্কের গল্প, সেটাতে আসবো। তা আমরা একটা একটা করে যাই। হ্যাঁ, প্রথমে আরুণির গল্পটা। আয়োধর্ম বলে একজন ঋষি, সে ঋষি তো নিজের সেই সময় ঋষিকুল বা গুরুকুলের ব্যাপারটা এরম ছিল যে গুরু যা বলবে সেটাই হলো সব। তো এবার আরুণি বলে এক শিষ্য ছিল গুরুর, সেই শিষ্য যথারীতি গুরু অন্তপ্রাণ, গুরু ছাড়া, গুরুর আদেশ ছাড়া সে কিছুই করবে না। এবার আরুণি, উপমন্যু, বেদ দুজনই ছিল। তো আরুণির গল্পটা হলো, আরুণিকে গুরু বললেন যে ক্ষেতের আলে একটা সমস্যা হচ্ছে, ক্ষেতের আল ভেঙে গেছে এবং ক্ষেতের আলটা তুমি যেভাবে হোক জোড়া দিয়ে আসো, নাহলে ফসল নষ্ট হয়ে যাবে জল ঢুকে। তো আরুণি যায়, আরুণি গিয়ে প্রচুর চেষ্টা করে, কিছুতেই আরও ক্ষেতের পুরো মানে কীভাবে আলটা তৈরি করবে সেটা বুঝে উঠতে পারছে না, অনেক চেষ্টা করছে, কিন্তু গুরুর আদেশ সেটা তো অমান্য করা যায় না। আজকে যদি এই কাজটা সে সমাধান না করতে পারে তাহলে গুরুকে সে কী মুখ দেখাবে? সুতরাং সে যেটা করে তাহলে একটাই উপায় সে পায়, সেটা হলো সে আলটার যে ওই গ্যাপটা, ওই আলটার ভাঙার মাঝখানটায় সে নিজে শুয়ে পড়ে এবং শুয়ে পড়ে জলটা আটকায়, এবং সেই মুহূর্তের জন্য ওই জলটা আটকে যায় এবং ফসলের ক্ষতি থেকে ফসলকে বাঁচিয়ে দেয়। এবার যথারীতি গুরু তো নিজের মানে আশ্রমের মধ্যে বসে আছে, সবাইকে বলছে আরুণি কোথায়, আরুণি কোথায়, এবং ফাইনালি গিয়ে সে দেখে এবং সব শিষ্যরা মিলে গিয়ে দেখে আরুণি কোথায়। খুঁজে বের করতে গিয়ে দেখা যায় আরুণি আল হয়ে শুয়ে আছে। আরুণিকে বলা হয় যে তুমি এই যে এত বড় একটা কাজ করলে, নিজের অলমোস্ট নিজেকে সমর্পিত করে, এরপর তুমি এটার খুবই বড় ফল পাবে, এবং সেই ফল অনুযায়ী তাকে বলা হয় যে তোমার জ্ঞান তৈরি হবে, তুমি ভবিষ্যতে আরও ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি। বেসিক গল্পটা এইটুকুই। কিন্তু এই গল্পটা থেকে তোর কি মনে হয় প্রেমাশিস, যে এই গল্পটা কেন আছে? এই গল্প এবং পরবর্তী উপমন্যুর গল্প বলবো, তারপরে পরবর্তী আরও গুরু শিষ্য পরম্পরার গল্প বলবো। এই গুরু শিষ্য পরম্পরার গল্প দিয়েই শুরু কেন? এটা তোর কি মনে হয়? আমার একটা মত আছে, আমি বলছি। না, আমার মনে হয় সেই সময়ের নিরিখে যে গুরু শিষ্যের সম্পর্কটাকে দেখাচ্ছে এখানে অনেকটা। কারেক্ট। যে গুরু গুরুর ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, এই যে বলা হয়, সেই জায়গাটাকে এস্টাবলিশ করার জন্য এই ধরনের গল্পের প্রয়োজন। যে
হ্যাঁ, গুরু যা বলবে তাই। উপমন্যুর গল্পে সেটা আরো অনেক বেশি স্ট্রংলি কিন্তু প্রকাশ পায়। এটা হলো শুরুর গল্প আর উনি, এবার আমার মনে হয় একেবারেই তাই। আমার মনে হয় থ্রু আউট দিস জার্নি অফ মহাভারত বারবার গুরু শিষ্যের কথা কিন্তু উঠে এসছে। দ্রোণাচার্যের কথা উঠে এসছে অ্যাজ এ গুরু, কৃপাচার্য কুলগুরু হিসাবে তার একটা বড় ভূমিকা আছে, যেটা কিন্তু জেনারেলি কৃপাচার্যর কথা খুব বেশি শোনা যায় না। কৃপাচার্য কিন্তু একটা যথেষ্ট বড় ভূমিকা ছিল মহাভারতের মধ্যে। এবং এই যে গুরু পরম্পরা, যে শিষ্য অলমোস্ট যা বলবে গুরু সেটা করতে সে বাধ্য না, সেটা নিজের থেকেই করবে, এই জিনিসটা আমার মনে হয় শুরুতেই এস্টাবলিশ করার জন্যই এই গল্পটা বলা। উপমন্যুর গল্প তো দ্বিতীয় শিষ্য উপমন্যু বেশ একটু হৃষ্টপুষ্ট ছিল আর কি। তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি আমার মানে ধর্ম দিয়েছেন যে তুমি আমার গরুগুলো তুমি খেতে চড়িয়ে নিয়ে এসো। তো সারাদিন চড়িয়ে উপমন্যু ফিরেছে। তখন গুরু যাকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি তোমার তো স্বাস্থ্য বেশ ভালো দেখছি, তুমি খাও কি? তো বলছে আমি ভিক্ষাতে যা পাই, ব্রহ্মচর্যের তো এটাই নিয়ম, আমি ভিক্ষা করে যা পাই সেটাই খাই। তো বলছে এটা তো ঠিক নয়, তোমার ভিক্ষা প্রথমে তো আমাকে দেওয়া উচিত, তুমি যা ভিক্ষা করে আনবে গুরুকে দেওয়া উচিত, তোমার ভিক্ষাটা আমাকে দাও। দিয়েছে। তাহলে এবার কি করে খাবে তুমি? আমাকে তো দিয়ে দিলে সব, তাহলে আমি আবার ভিক্ষা করতে যাব। তো গুরু তাকে বলছে যে না, এটা ঠিক নয়, কারণ তোমার ভাগের ভিক্ষা তো তুমি করে ফেলেছো। এবার তুমি যদি আবার ভিক্ষা করতে যাও তাহলে তো তুমি অন্যের ভাগের ভিক্ষাটা তোমার ভাগে নিয়ে নিচ্ছ, এটা তো ঠিক হচ্ছে না, তুমি কিন্তু আর ভিক্ষা করতে পারবে না। তো বেশ একদিন গেল, দ্বিতীয় দিন আবার সে গরু টরু চড়িয়ে ফিরে এসছে। গুরু বলছে তোমার তো স্বাস্থ্য এখনও দেখছি হৃষ্টপুষ্ট, কী ব্যাপার, তুমি খাও কি? বলছে যে ভিক্ষা করতে তো আপনি বলেছেন যে ভিক্ষা করবো, আপনাকে দিয়ে দিতে হবে। তো এই যে গরুগুলো আমি চড়াই, তাদের দুধটা খেয়ে নিয়েছি, আমি তাদের খানিকটা দুধ খেয়েছি, সেই দিয়েই চলছে আমার। তো গুরু বলছেন না, এটা তো তুমি ঠিক করছো না, এগুলো তো আমার গরুর দুধ তুমি আমাকে না জিজ্ঞেস করে খাবে কেন? এটা ঠিক নয়, আর ওগুলো বাছুরের খাবার জিনিস, তো ওটা তুমি খেতে পারবে না। বেশ, খাবে না। আবার তৃতীয় দিন গেছে, আবার ফিরে এসছে গুরুর সেই একই প্রশ্ন, বলে এবার তুমি কি খাও? তোমাকে তো আমি ভিক্ষা করতেও বারণ করেছি, দুধ খেতেও বারণ করেছি, কিন্তু তুমি তাও স্বাস্থ্য তোমার ভালো। বলছে না, আমি কিচ্ছু নিজে থেকে খাইনি, ওই বাছুরটা দেখেছি আমি সারাদিন খিদে কষ্ট পাচ্ছিলাম, তো ও নিজের ভাগের খানিকটা দুধ আমাকে দিয়েছে। না, এখানে ওর মুখের ফেনা আর কি, বেসিক্যালি ওর যে দুধ খাওয়ার পর মুখের যে ফেনাটা, সেই ফেনাটা আমি খাই। তো বলছে না, ওটাও তোমার খাওয়া উচিত না, কারণ ওটা আসলে বাছুরের জিনিস, এবং বাছুর তোমার জন্য বেশি ফেনা বের করে দিচ্ছে, রাইট? তো ওটাও তুমি খেতে পারবে না। বেশ, তাও খাবে না। তো এবার উপমন্যু তো সমস্যায় পড়ে গেছে, কিছু খেতে পাচ্ছে না, তো বনে বনে ঘুরে বেড়াচ্ছে, কিছু খাবার নেই। খিদের জ্বালাতে সে একটা কি পাতা, একটা আকন্দ পাতা খেয়ে ফেলেছে। আকন্দ পাতা খেয়ে তো তার মাথা টাথা ঘুরে গেছে, অন্ধ হয়ে গেছে, করে একটা কুয়োর মধ্যে পড়ে গেছে। এবার গুরু তো ফিরে আসেনি সন্ধেবেলায়, গুরু খুঁজতে বেরিয়েছে তাকে, যে কোথায় উপমন্যু নিচে কুয়োর থেকে আওয়াজ হচ্ছে, গুরুজি আমি এখানে, আমার আকন্দ পাতা খেয়েছি আমি, কারণ আমাকে তো কিছু আর খেতে দেওয়া হয়নি, আমি কিছুই খাইনি, কিন্তু এটা খেয়ে আমার মাথা ঘুরেছে, আমি অন্ধ হয়ে গেছি, দু চোখে কিছু দেখতে পাচ্ছি না, আর আমি কুয়োতে। তো তখন গুরু তাকে বললেন যে তুমি তোমার এই যে ভক্তি, তাতে আমি যা বললাম, কারণ ঠিকই তো, ও যদি দুধ খেয়েও নিত তাহলে কি আর গুরুজি টের পেতেন? ঠিক, একদমই। তো কিন্তু আমার কথা শুনে যে তুমি কিছু খাওনি, তাতে আমি খুব খুশি হয়েছি। তো তোমার চোখ ঠিক হবে, তুমি অশ্বিনী কুমারকে ডাকো। অশ্বিনী কুমার দয়, তারা আর কি বেসিক্যালি ভগবানদের ডাক্তার ছিলেন। একদম। তো তারা এলেন, তাদেরকে ডাকা হলো, স্তুতি টুতি করা হলো, সে স্তুতির একটা বিরাট পর্যায় রয়েছে। তারপরে তারা পায়েস খাওয়ালেন, খাইয়ে উপমন্যুর চোখ আবার ফিরে এলো, এবং গুরুজি বললেন যে তোমার ভক্তি এবং তোমার যে নিষ্ঠা, মন তোমার পবিত্র, এতেই তোমার অনেক শিক্ষা হয়েছে, এবার তুমি চলে যাও, তোমার ব্রহ্মচর্যের শিক্ষা সম্পূর্ণ হয়েছে, তুমি বেদ জ্ঞান তোমার সম্পূর্ণ হলো। এটার মেসেজটা আলাদা করে কি? এটার মেসেজটা আলাদা করে আমার মনে হয় আলাদা করে কিছু না। এখানেও যেটা অদ্ভুত ব্যাপার সেটা হলো তিনটে গল্পেই
তিনটে না, 4টে গল্পেই আলটিমেটলি গুরুর কথাই বলা হচ্ছে এবং গুরুকে অন্ধভাবে বিশ্বাস করার কথা বলা হচ্ছে। যদি উপমন্যু এই এবং উপমন্যু আমি আরুণির গল্পে একটা জিনিসের কথা বলতে ভুলে গেছিলাম, আমি জাস্ট একটা অ্যাড করে দিই, সেটা হলো আরুণিকে কিন্তু উদ্দালক নাম দেওয়া হয়েছিল ওই ঘটনাটা করার জন্য, মানে ওই ঘটনাটা ঘটানোর জন্য। কামিং ব্যাক টু উপমন্যু স্টোরি, আমার মনে হয় যে খাওয়া একটা এমন জিনিস যেটা হলো মানে তোমার বেসিক খেতেই হবে তোমাকে। এবার গুরু বারবার আমার ধারণা ওকে টেস্ট করার চেষ্টা করে যাচ্ছিল যে আমি বললে সে শোনে কিনা, এবং বারবার দেখছি ও কিছু না কিছু উপায় বের করে ফেলছে। দুধ খাচ্ছে, দুধ বলছে না, ফেনা খাচ্ছে না, তো এবার তারপর ফেনা না খেতে পেয়ে আর কিছু উপায় না পেয়ে ওকে তো আকন্দ পাতা খেতে হয়েছে। এখানে ও যখন পড়ে যায় কুয়োয়, তার মানে ওর সমস্ত মানে যতটুকু চলার যা ওর কাছে উপাদান ছিল, মানে যে খাবার খেয়ে যেভাবে বেঁচে থাকার উপাদান ছিল, সব সরে গেল। এবং সব সরে যাওয়ার পর ও একটা অন্ধকার কুয়োর মধ্যে পড়ে গেল। সেখান থেকেও যে বেরিয়ে আসা যায় যদি তুমি গুরুর স্মরণে থাকো। এবং ফাইনালি কি হলো, উপমন্যুর বেদজ্ঞান হলো এবং সে একজন বেশ মানে কি বলবো, সেখান থেকে সে চলে গেল এবং তারপর সে তার জীবন ভালোভাবেই কাটিয়েছে বলে জানা যায়। আমার মনে হয় এই গুরু মাহাত্ম্য প্রচারটাই আসল উদ্দেশ্য এই পার্টিকুলার গল্প তিনটেরই। থার্ড গল্পটা যেটা বেদের ব্যাপারে, আমরা যখন উত্তঙ্কর কথা আসবো তখন কিন্তু আবার তার মধ্যে কিছু মেটাফরিক্যাল জিনিসপত্র পাওয়া যায়। এখানেও মেটাফর পাওয়া যায়। কীরকম মেটাফর পাওয়া যায়? এটা হলো যখন অশ্বিনী কুমার দয় এসে পায়েস দেওয়ার কথা বলছে, আর পায়েস তো খাবে বলছে পায়েস আমি এটা খেতে পারবো না, কারণ গুরুকে আগে দান করতে হবে। তখন অশ্বিনী কুমার দয় বলছে তোমার গুরু আগে আমি এটা দিয়েছি, গুরু খেয়েছে। বলছে আমি ওটাতে বিশ্বাস করছি না। তো তারপরে ওকে বলে যে ঠিক আছে গুরু তুমি চিন্তা করো না, তুমি খাও, আমি দেখছি। তারপর গুরুও বলে তুমি খাও, তারপরে গিয়েও খায়। তার মানে গুরুর গুরুত্বটা কন্টিনিউয়াস থ্রু আউট দিস স্টোরি ওয়াজ ভেরি স্ট্রং। তো আমার মনে হয় এটাই। হ্যাঁ, আমার এখানে এটার সাথে অবভিয়াসলি এটা হচ্ছে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের একটা বেসিক জায়গা ছিল, যেটা এখন বোধহয় মিউজিক ছাড়া, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ছাড়া আর কোথাও এই গুরু পরম্পরাটা আর নেই। ফরচুনেটলি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে এখন অবধি গুরু পরম্পরাটা থেকে গেছে, আর কোথাও তো নেই। আমরা স্কুলে কলেজে করছি তো। হ্যাঁ, মানে সে গুরুরাও কেমন ছিলেন আর সে শিষ্যরাও কেমন ছিলেন, এটা একটু ভাবারও বিষয় আছে। অবশ্যই আছে। এবং আরেকটা জিনিস আছে, সেটা হলো ওই যে সময়টা তোমার মানে যখন আশ্রমে পাঠিয়ে দেওয়া হতো, সেই সময় ব্রহ্মচর্য পালন করার জন্য আশ্রমে চলে গেল। সে আশ্রমে গিয়ে সে শিক্ষিত হয়ে বেদজ্ঞান লাভ করে সে বেরোবে বাইরে, এবং তারপর তার নিজের সংসার ধর্ম বলো বা যা তার করার সে করবে। আমার মনে হয় ওই যে সময়টা ছিল, ওই টাইমটাতে সমস্ত রকম পরীক্ষার মধ্যে দিয়ে সেই শিষ্যকে পাঠানো খুব জরুরি ছিল। কারণ না হলে সে যখন রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে পৌঁছবে, সেখানে তো বিভিন্ন রকম প্রতিকূলতা পাবে। সেটার সঙ্গে সে মানে ম্যাচ কী করে করবে, সেটাকে সে ফেস কী করে করবে। এবং আরও একটা বিষয় হলো যে জ্ঞানগুলো, এই যে জ্ঞানগুলো দেওয়া হচ্ছে, দেখ এখানে বলা হলো যে তোমার জ্ঞান সম্পূর্ণ হয়ে গেছে। কি করে? সে তো তখন বলে দিল না এই যে তোমার বেদ জ্ঞান, তা তো না। তোমার এই যে এক্সপিরিয়েন্সটা হলো, এটা দিয়ে কিন্তু তোমার একটা জ্ঞান সম্পূর্ণ হলো। তুমি কিন্তু যদি পরবর্তীতে গিয়ে পুরোটাকে হিসাব করতে যাও আমি কি করলাম, তাহলে কিন্তু তুমি এটা জ্ঞানই আলটিমেটলি আরোহণ করবে। সেখানে তোমার কুয়োটাকে তোমার জীবনের সমস্যা মনে হতে পারে, জীবনের এমন সমস্যা যেখান থেকে তুমি কোনোদিন বেরোতে পারবে না। কিন্তু ফাইনালি তুমি যদি নিজের জ্ঞান বলতে এখানে গুরুকে স্মরণ করো, তাহলে কিন্তু গুরু এসে তোমাকে সেখান থেকেও উদ্ধার করবেই। একদম। আমি জাস্ট আমরা বেদের এবং উত্তঙ্কের গল্পে যাব, তার আগে এটা বলি যে আমাদেরও যারা ভালো টিচার ছিলেন ইউনিভার্সিটিতে বা ইয়েতে, তারা কিন্তু খুব স্নেহময় শিক্ষক হলেই সে যে ভালো তা নয়। যাদেরকে এখনও মনে আছে, যাদের জন্য আর কি শ্রদ্ধায় মাথা নিচু হয়ে মনে হয় যে এরা শিখিয়েছিল বলে আজকেও করে খাচ্ছি, তারা কিন্তু খুব কঠিন শিক্ষক ছিলেন আর কি। মানে আমি আমার একটা জীবনের গল্প বলে নিই। যখন আমি মাস্টার্স করছি, আমাদেরকে যেহেতু ছুটি নেই, দীপাবলির সময় ছুটি নেই, একদম একটা গড ফরসেকেন প্লেস আর কি, কারো সেখানে বাড়ি নয়,
সেখানে দিওয়ালিতে রয়েছি আমরা 60-70 জন। তো সমস্ত প্রফেসররা মিলে বললেন যে স্টুডেন্টদেরকে আমরা পার্টি দেবো দিওয়ালিতে। তো তারা এই বাজি টাজি কিনে দিলেন, খাওয়ালেন টাওয়ালেন খুব ভালো করে। তো আমরা রাত 12টা অবধি স্যারদের সাথে আনন্দ করলাম, তাদের পরিবারের সাথে ফিরে এলাম হস্টেলে। পরদিন সকালে গেলাম, সে প্রত্যেকটা প্রফেসর পরদিন সকালে সারপ্রাইজ কুইজ নিল আমাদের। এত রাগ উঠতো যে এত সেডিস্ট কেন প্রফেসররা, এরা কি জানে না আমরা রাত 12টা অবধি ওখানে আনন্দ করেছি, আবার সকালবেলা এরকম। এখন বুঝতে পারি যে না, আসলে সাধারণ জীবনে তো তাই, একদিন পার্টি করব, তার পরদিন তো সোমবার, তার পরদিনকে তো অফিসে সেই কাজটাই করতে হয়। ঠিক ঠিক। এমন এমন প্রফেসর ছিলেন যারা মানে যেটা এখন মেটাফর হিসেবে জীবনে কাজে লাগছে সাংঘাতিকভাবে। এবং আরেকজন প্রফেসর, যার বলছি যখন গুরুর কথাই, তা আরেকজনের কথা না বলে পারছি না। শিক্ষকও কেমন হয়, আমাদের এক প্রফেসর ছিলেন, স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট পড়াতেন। আমাদের ছিলই যে আমরা পড়ে আসবো। উনি এলেন একদিন ক্লাসে, এসে বললেন যে তোমরা সব পড়ে এসছো, আজকে যেটা পড়ানো হবে, কারণ আলোচনা হবে। তো আমরা বললাম হ্যাঁ, কারণ ওনার ক্লাস খুব ভালো হতো, আমরা পড়ে টড়েই যেতাম। উনি বললেন যে, এবং উনি 20 বছর ধরে ওই সাবজেক্টটা কিন্তু পড়িয়ে যাচ্ছেন ওই কলেজে। উনি বললেন আনফর্চুনেটলি আমি প্রিপারেশন নেওয়ার কোনো টাইম পাইনি, কারণ উনি আফগানিস্তানে একটা ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রজেক্ট চলছিল, সেখান থেকে উনি তার আগের রাতে ফিরেছেন। উনি বললেন আমি টাইম পাইনি, আমাকে প্লিজ তোমরা শনিবার একটু সময় দেবে, আমি প্রিপেয়ার করে নিয়ে তারপরে এই ক্লাসটা নিতে চাই। এটা কিন্তু শিক্ষক যে 20 বছর ধরে পড়িয়ে আসছে, সে আবার এই ক্লাসটা নেওয়ার জন্যে সে বলছে যে আমি প্রিপেয়ার করার টাইম পাইনি, আমাকে প্রিপেয়ার করার টাইম দাও। আরেকটা কথা তুই বলেছিস, আরেকজন টিচারের কথা, যে এসে বলেছিল ডু এগ্রি। হ্যাঁ, সে তো বটেই, কেভি রাজু, প্রফেসর কেভি রাজু। নাম না নিলে পরে, আর আগের জন যে বললাম প্রফেসর হরিবন্ধু পান্ডা, গুরুজের নাম না নিলে পরে এগুলো খারাপ হয়। তো সেই প্রফেসর কেভি রাজু প্রথম দিন ক্লাসে এসে বললেন যে তোমাদেরকে একটা পড়তে বলেছিলাম, পড়েছো তোমরা? মানে হ্যাঁ পড়েছি। সবাই ভালো করে পড়েছো? হ্যাঁ। তারপর উনি প্রথম প্রশ্ন করলেন, ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য অথর? এই আমার জীবনে মাস্টার্স করতে এসে প্রথম একটা মনে হলো এটা কী প্রশ্ন, এই প্রশ্নটা তো শুনিনি, এই প্রশ্ন তো কেউ কোনোদিনও করেনি। বইতে লেখা আছে, ওটা আবার ভুল হতে পারে নাকি? এভাবেই তো শিক্ষকরা শিখিয়ে দিয়ে যায়। তো গুরুদের কথা হচ্ছে বলে একটু এসব কথাও বলে নেওয়া দরকার, যে এখনো কিন্তু গুরুর তারা রয়েছেন আর কি। হ্যাঁ, এবং গুরু আমাদের প্রত্যেকের জীবনে শুধুমাত্র শিক্ষক নয়, এমন এমন জায়গায় জায়গায় আমরা এমন এমন কিছু শিখতে পাই। বাট শিক্ষকরা হলো প্রপার সেই অর্থে যাদেরকে কোট আনকোট গুরু বলে, যারা আমাদেরকে ওই পথটা দেখিয়ে দেয় যে হ্যাঁ এইটা তোমার রাস্তা, মানে তুমি প্রিপেয়ার হয়ে যাও ভবিষ্যতের জন্য। রাইট। তো এই অবধি আমরা গুরু পরম্পরার জায়গা থেকে অনেকগুলো কথাই বললাম। এবার আমরা এই সময় যেখানে ছিলাম সেটাকে বলা হয় পৌষ পর্বাধ্যায়, মানে পৌষ পর্বাধ্যায় বলা হয়, এবং সেটা শুরু হয়েছিল ওই জন্মে জয় দিয়ে আগের দিনের এপিসোডে আমরা বলেছিলাম যে ওই কুকুর দিয়ে যেটা বলছিলি সেখান থেকে শুরু হয়েছিল। কিন্তু এবার এখানে একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে, সেটা হলো বেদের, মানে যেখানে আমাদের এই পর্বটাও শেষ হয়, মানে ওই পার্টটাও শেষ হয়, এবং সেখানে বেদকে আদেশ দেওয়া হয় যে সে বলদের ন্যায় ভারবহন এবং শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণাদি কষ্ট তাকে করতে হবে, এবং তাকে ফাইনালি সে বেদকে নিয়ে বিরাট কিছু বলা হয়নি, বলা হয়েছিল সে খুব কষ্ট করে সে তার জ্ঞান সম্পূর্ণ করে এবং তারপর সে নিজের মতো করে নিজের আশ্রমে চলে যায়। এইখানে হলো এই পর্বটা শেষ হয়ে নেক্সট পর্বে আমরা যাই। নেক্সট পর্বটা হলো, পর্বের নামই হলো উত্তঙ্ক পৌষ ও তক্ষক। তক্ষকের কথা আগের বারও বলেছিলাম, আগের পর্বে তক্ষক একটা খুব ইম্পর্টেন্ট লোক, এবং উত্তঙ্কের গল্পটা বোধহয় একটু করে আমরা জাস্ট টাচ করে গেছিলাম একটা। এবার আমরা পুরোটা শুনি। উত্তঙ্ক পৌষ ও তক্ষক, এই বইটাকেই আমি রেফার করছি, তার কারণ হলো এই বইটা অনেক বেশি ইজিয়ার। ওই বইটাতে অনেক ডিটেল দেওয়া আছে, যে ডিটেলগুলো অনেক ক্ষেত্রে মানে এতটাই বেশি ডিটেল, ওটা হয়তো মানে পড়ার জন্য পড়া ভালো, কিন্তু স্তুতি তার একটা মানে লিস্ট হয়ে আছে। অবভিয়াসলি ওটাও পড়া আমার জন্য, মানে পড়তে গিয়ে আমি বুঝতে পেরেছি যে ওই ডিটেলটা পড়াটাও কতটা জরুরি, কিন্তু স্টিল এই বইটাতে রেফারেন্সের জন্য, মনে রাখার জন্য দিস ইজ দ্য বেস্ট বুক। এই গল্পটা একটা কাজ করি, এই গল্পটা পার্টে বলি, আমি একটা পার্ট, তুই একটা পার্ট। ওকে। তো বেদ নিজের গৃহস্থ জীবনে প্রবেশ করলেন, এই গুরুর থেকে আয়োধ্যমত থেকে সে বেরিয়ে সে নিজের জীবনে প্রবেশ করার পর অবভিয়াসলি সেও তো বেদজ্ঞান লাভ করেছে, সে তো অনেকদিন গুরুর সঙ্গে ছিল, তো তারও গুরু পরম্পরা কন্টিনিউ করতে হবে। তো তিনি
মানে শিষ্যদের একটা, তিনি একটা গুরুকুল তৈরি করেন এবং নিজেদের শিষ্যদের নিয়ে একটা বেশ সুন্দর গুরুকুল তৈরি করেন। এবং তার সঙ্গে শুধু তাই না, তার একজন কিন্তু উপাধ্যায়িনী যাকে বলে, উপাধ্যায় এবং উপাধ্যায়িনী মানে তার স্ত্রী, তারা একসাথেই থাকে। এবং শিষ্যরা যেরকম তাদের সঙ্গে আগে যেহেতু বেদ নিজে কষ্ট পেয়েছে সেই কারণে সে শিষ্যদের কষ্ট দিতে চাইতেন না, কারণ আয়ুধর্মও কিন্তু সেই অর্থে বেশ কষ্ট দিতেন। আমরা 3টে গল্পটাই বুঝতে পারলাম, 2টো গল্পতে তো পরিষ্কার বুঝতেই পারলাম। তিনি তো নিজের মতো করে বেশ চলছেন। এবার তাকে পৌষ্য নামে, বললাম এই পর্বটার নাম উত্তঙ্ক, পৌষ্য এবং তক্ষক। তো পৌষ্য নামে এক রাজা ছিল, সে বেদকে উপাধ্যায় হিসাবে একটা যজ্ঞের জন্য নিয়ে যায় এবং ও বলে যায় নিজের একজন শিষ্যকে, যার নাম উত্তঙ্ককে বলে যায় যে আমার প্রবাসকালে আমি যখন বাইরে থাকবো তো গৃহে যা যা কাজকর্ম আছে সব দেখে নিও, এবং যখন যার যেটা দরকার পড়বে সেই বিষয়ে কিন্তু তোমার একটা দায়িত্ব আছে, সেটা তোমাকে করতে হবে। এবার যথারীতি সেখানে বেশ কিছু ওনার উপাধ্যায়িনী আছেন। তো এখানে যেটা বলা আছে সেটা হলো উপাধ্যায়িনী ঋতুমতী হন, এবং অবভিয়াসলি বেদকে বলা হয় সেই মুহূর্তে একমাত্র সেই অর্থে উত্তঙ্ককে বলা হয় সেই অর্থে উত্তঙ্ক সেই মুহূর্তে একজন পুরুষ, এবং ঋতুমতী হলে সেই সময়কার একটা খুব নর্মাল প্রথা ছিল যে ঋতুমতী হলে তার সেই মুহূর্তে একজন পুরুষকে প্রয়োজন, কারণ ঋতু বিফলে যাতে না যায়। তো সেই জন্য তাকে বলা হয় যে তুমি এই মুহূর্তে তোমার উপাধ্যায়িনী ঋতুকে বিফল হতে দিও না। তো অবভিয়াসলি বেদ আমাদের উত্তঙ্ক বলে যে না, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ গুরু যাই বলে থাক, গুরু অকার্য করে যেতে বলেনি, মানে গুরু বলেছেন যে কার্য করে যেতে, আমার মতে এটা অকার্য এবং এটা করা যাবে না। তো যথারীতি সেটা তিনি করেন না। এবং বেদ যখন ফিরে এসে শুনতে পায় যখন এই ঘটনাটা, তখন বুঝতে পারে, বলে যে না, তুমি খুব সত্যি একটা সঠিক কার্য করেছো এবং তুমি কোনো অকার্য না করে তুমি একদম পারফেক্ট ডিসিশনটা নিয়েছো। এই অবধি আমরা এই গল্পটায় আসলাম। এবার ওকে এবং উত্তঙ্ককে বলে তুমি স্বগৃহে চলে যেতে পারো। হ্যাঁ, মানে খুশি হয় খুব আর কি তোমার কাজে, খুব গুরু তুষ্ট হয়েছেন একদম। তো তাকে আশীর্বাদ করেন। এখানে উত্তঙ্কর আবার একটা নিজস্ব সেলফ রাইটিয়াসনেস দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বলেন যে আপনি তো আশীর্বাদ দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, সব দিয়েছেন আমাকে, কিন্তু আমি ফ্রিতে তো নিতে পারবো না। রাইট, এবার আমার গুরু দক্ষিণা দেওয়ার সময় আমি কি দিতে পারি। তো গুরু বলেছেন, বেদ আর কি, উনি বলছেন যে আমার তো কিছু চাই না, তুমি উপাধ্যায়িনীর কাছে গিয়ে দেখো যে ওনার কি চাই। তো গেছে গুরুমার কাছে। তো গুরুমা বললেন যে অনেক ভেবেচিন্তে যে পৌষ্য রাজার যে রানী, তার কাছে একটা কানের দুল আছে, কুণ্ডল বলা হতো, একজোড়া কানের দুল, কুণ্ডল টুণ্ডল, হ্যাঁ আমরা কানের দুল একদম। তো একজোড়া কানের দুল আছে, ওটা আমার খুব পছন্দ, ওটা আমাকে হোলির আগে এনে দিতে হবে, বা হোলির দিন এনে দিলেও হবে। তো উত্তঙ্কের এটা বেশ একটা ঠিকঠাক প্রজেক্ট মনে হলো। তো উত্তঙ্ক চললেন ওটা আনতে। রাস্তায় দেখা গেল তার রাস্তা আটকে দাঁড়িয়ে আছে একটা বিরাট বড় ষাঁড়ের ওপরে এক ভদ্রলোক। তো উত্তঙ্ক বলছে, আরে আমাকে যেতে হবে, তো রাস্তা ছাড়ুন, আমার এরকম বড় কাজ আছে, আমি গুরুমার একটা আদেশ পালন করতে চলেছি। তো বলছে না, একটা শর্ত আছে, কি না এই ষাঁড়ের যে বিষ্ঠা মানে গোবর আর কি, সেটা তোমাকে খেতে হবে, তা না হলে আমি রাস্তা ছাড়বো না। এবার উত্তঙ্ক অনেক ভেবে চিনতে পারছে, ঠিক আছে তাই খাবো, কি করা যাবে, কারণ গুরুমার আদেশ তো আর গুরু দক্ষিণা দিতেই হবে। তো ষাঁড়ের বিষ্ঠাই খেয়েছে, গোবর টোবর খেয়ে রওনা দিয়েছে। গিয়ে তো পৌষ্য রাজার কাছে পৌঁছলো। তো পৌষ্য রাজাও খুব খুশি, এরকম ম্যাডাম বেদের শিষ্য উত্তঙ্ক এসেছেন। তো পৌষ্য রাজা বলছেন, আমি কি করতে পারি আপনার জন্যে? তো বলছেন যে এরকম ব্যাপার, আমি আমার গুরুমা চেয়েছেন যে আপনার রানীর যে কুন্তল বা কানের দুল সেটা তাকে নিয়ে যেত। তো পৌষ্য রাজাও খুশি, রাজার তো মানে রানীর তো অনেক নিশ্চয়ই কানের দুল ছিল একদমই, হ্যাঁ। তো নিয়ে গেলে পরে তো এটা একটা বড় ব্যাপার। তো রানীর কাছে গিয়ে চাও, তো রানীর কাছে চেয়েছেন, রানীও দিয়েছেন তাকে। না, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, এটা হলো রানীর কাছে যখন গেছেন তখন রানীকে দেখতে পায়নি উত্তঙ্ক। ও ইয়েস, রানীকে উত্তঙ্ক দেখতে পায়নি, তার কারণ হলো রানী পৌষ্যকে জিজ্ঞেস করেন, আমি তো গেলাম অন্তঃপুরে, রানী তো নেই। তখন বলেন যে রানী হলেন একজন অত্যন্ত পতিব্রতা নারী, ওকে তুমি দেখতে পারবে না যদি তোমার মধ্যে কোনো অসুচি থাকে।
আর কি অদ্ভুত ব্যাপার যে একটু আগেই দেখেছে যে একজন ওকে ষাঁড়ের গোবর খাইয়েছে, তার মানে সে তো অশুচি। সে বোঝে আচ্ছা ঠিক করে আচমন করা হয়নি, মানে মুখটুক ঠিক করে ধোয়া হয়নি এবং প্রপারলি ব্যাপারটাকে ক্লিন করা হয়নি, সেই কারণে সে দেখতে পাচ্ছে না। আর সে গেল গিয়ে নিজের পুরোটাকে নিজের একদম সম্পূর্ণভাবে নিজেকে পরিষ্কার করে শুচি হয়ে যখন আসলো তখন দেখা গেল সে আছে, এবং তারপর কুণ্ডলী নিল এবং চলে গেল। হ্যাঁ, তো তারপরে কুণ্ডলী নেওয়া হলো, তো নিয়ে সে রওনা দেবে। তখন রানী তাকে বললেন যে নিয়ে যাও বাপু, তো ঠিকই আছে, আমার দিতে অসুবিধা নেই, তবে একটা জিনিস মাথায় রেখো, তক্ষক অনেক দিন ধরে আমার এই কানের দুলের পেছনে পড়ে আছে, একদম, তো তোমাকে কিন্তু তক্ষকের থেকে বাঁচিয়ে জিনিসটা নিয়ে যেতে হবে। তো উত্তঙ্ক খুব কনফিডেন্ট তখন আর কি, বলছেন হ্যাঁ হ্যাঁ, আমি আমার যা শিক্ষা আছে তাতে আমি তক্ষককে তো হারিয়ে দিতেই পারবো, তক্ষক আমার থেকে কিছু নিতে পারবে না। বেশ ভালো কথা। তো উত্তঙ্ক চলেছেন ফেরত। সে সময় তক্ষক, আমার আগের দিনেও সেটার একটুখানি বলছিলাম, এক খপনকের নগ্ন খপনকের বেশে ফলো করছেন। এখানে ইনি বলছেন, আমি জানি না তোর ওখানে লেখা আছে না, খপনক সেই সময় বৌদ্ধ ভিক্ষু বা জৈন সন্ন্যাসীদের বলা হতো। হ্যাঁ, দিগম্বর সন্ন্যাসী বিশেষ এখানে লেখা আছে। হ্যাঁ, কিন্তু ওই আর কি, মানে তাদেরকেই বলা হতো। তার মানে এটা কিভাবে রেফারেন্স কোন সময় লেখা আমরা জানি না, তবে মূলত একটা সন্ন্যাসী যে হয়তো ঠিক ব্রাহ্মণ সন্ন্যাসী বা বৈদিক সন্ন্যাসী নয়, না, সে দিগম্বর সন্ন্যাসী, সে তার শরীরে কোনো জামা কাপড় নেই, সে যদি মানে অন্যরকম সন্ন্যাসী। হ্যাঁ, খপনক তাকেই বলা হচ্ছে। তো সে ফলো করছে আর কি উত্তঙ্ককে। তো উত্তঙ্ক এক সময় ওই আর কি কিছু হয়তো নেচার স্কলে গেছেন, তো সেই সময় সেই খপনক বেসিক্যালি তক্ষক আর কি ওই কানের দুল দুটো নিয়ে, যেভাবে সাপরা কোথায় যায়, তক্ষক মানে তো সাপদের একটা বড় সড়ো ব্যাপার, তো সাপ নিয়ে মাটির তলায় চলে গেছে পাতালে। একদম। এবার কি হলো? এবার তো চলে গেল সে পাতালে। আর পাতালে গিয়ে এবার ও তো পেছন পাতালে যেতেই হবে, কারণ গুরুমার যে কুণ্ডল তা সে নিয়ে চলে গেছে তক্ষক, এবং ও বুঝতেই পেরেছে এটা তক্ষক, কারণ রানীমাও বলে দিয়েছিল তক্ষকেরই আছে, মানে নজর আছে। এবার পেছন পাতালে প্রবেশ করে, আর পাতালে প্রবেশ করে তো সে দেখতে যায় নাগলোকে গিয়ে সে দেখতে পায় অদ্ভুত সব, মানে একটা অদ্ভুত পৃথিবী। সে তো কোনদিন এই পৃথিবী দেখেনি। সেখানে কি আছে, সেখানে দেখতে পায় দুই মহিলা, তারা সাদা সুতো এবং কালো সুতো দিয়ে তারা করছে, মানে বুনছে, সাদা সুতো কালো সুতো। আচ্ছা ঠিক আছে, সে বুঝলো। সেখানে দেখলো 6 কুমার আর 12 মানে পাখি যাকে বলে, তারা একটা চক্র ঘোরাচ্ছে। কি অদ্ভুত একটা দৃশ্য, মানে তুই হিসাব করে দেখ, মানে একটা সারিয়াল দৃশ্য। সেখানে একজন সুদর্শন পুরুষ এবং একটা অশ্ব, এই পুরো ব্যাপারটা সে দেখতে পাচ্ছে। দেখার পর সেখানে সবার গিয়ে, এখানে বারবার আমরা বিয়েতে দেখি স্তব স্তুতির কথা, সে গিয়ে সবার স্তব করে যে তোমাকে খুব ভালো, আপনি খুব দারুণ, আপনি অসাধারণ, এই স্তব মানে তো তাই দাঁড়ায়। এবং সেখানে এই পুরুষ বলেন তুমি এই অশ্বের পেছনে গিয়ে ফু দাও। মানে এটা অদ্ভুত, বাট এই অশ্বের পেছনে গিয়ে ফু দাও এবং উত্তঙ্ক ফুৎকার দেয় এবং অশ্বের সমস্ত ইন্দ্রিয় দ্বার থেকে অগ্নিশিখা নির্গত হয়ে নাগলোকে ব্যাপ্ত হয়। সেই সময় চারদিকে আগুন লেগে যায়। হ্যাঁ, এবং সেটা কোথা থেকে লাগে? ওই অশ্বের পেছন থেকে। কি অদ্ভুত, বাট দ্যাটস ট্রু, মানে দ্যাটস হাউ ইট ইজ রিটেন। বেসিক্যালি ইট ওয়াজ আ ব্যাড ফার্ট। একদম। এবার সেখানে আগুন লেগে গেছে এবং তক্ষক বাইরে বেরিয়ে চলে এসছে। অবভিয়াসলি আগুন লেগে গেল, তক্ষক বাইরে বেরিয়ে চলে এসছে এবং তখন বলছে, তক্ষককে বলেছে তুমি আমার কুণ্ডল দাও, তুমি আমার কুণ্ডল নিয়ে নিচ্ছ, কুণ্ডল দাও। কুণ্ডল নিয়ে চলে গেছে। আর চলে যাওয়ার পরে তোমাকে বলেছে যে তুমি, পুরুষ বলে যে তুমি কোনো প্রবলেম নেই, তুমি ঠিক সময় তোমার উপাধ্যায়ের গৃহে পৌঁছে যাবে, ওই ঘোড়াটা নিয়েই, নিয়ে তুমি চলে যাবে এবং সেখানে গিয়ে তুমি টুক করে চলে যাবে। উপাধ্যায়নী তখন কিন্তু রেডি ফেডি হয়ে বসে আছে এবং ওয়েট করছে যে কোথায় গেল, তো গেল, এসে তো আসার নাম নেই। ও তো জানে না যে নাগলোক ফাগলোক পৌঁছে গেছে। ও বলছে যে কি ব্যাপার, আমার তো কুণ্ডল আসছে না। সাপ দেবে বলে ডিসাইড করেছে, সেই সময় উত্তঙ্ক এসে পৌঁছেছে। উত্তঙ্ক এসে পৌঁছে কুণ্ডল দিয়েছে, খুব খুশি হয়েছে এবং কুণ্ডল দিয়ে শুধু খুশি হয়নি, তার বলেছে এত দেরি হলো কেন। তো ওর কথা যখন বলেছে, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। সেটা হলো উপাধ্যায়নী বলে যে তুমি তাদেরকে দেখেছো নাগলোকে বা ওই পাতালে যাদেরকে দেখেছো, তারা হলেন এই যে দুই মহিলা যারা সাদা এবং কালো সুতো দিয়ে বুনছিলেন,
তারা হলেন ধাতা এবং বিধাতা, যারা দিন আর রাত, এই কালো আর সাদা সুতোটা মেটাফরিক্যালি দিন আর রাতকে ইয়ে করে, মানে সিগনিফাই করে বা সিম্বলাইজ করে। হ্যাঁ, দিন আর রাত কন্টিনিউয়াসলি চলতে থাকে। এবং এই 6 কুমার, 6 ঋতু, এবং এই অশ্ব হলো অগ্নি, কারণ যেই অশ্বের গুজ্জোদ্বার দিয়েই অগ্নি বেরিয়েছিল, তো অশ্বই অ্যাকচুয়ালি অগ্নি। আর তুমি যাওয়ার পথে যে বিষ দেখেছিলে, যে তোমাকে তার পুলিশ খাইয়ে, পুলিশ মানে গোবর খাইয়েছিল, সে অ্যাকচুয়ালি ঐরাবত। এবং তার আরোহী ছিলেন, যেই ভদ্রলোক দাঁড় করিয়ে রেখেছিলেন, তিনি হলেন ইন্দ্র। এবং এই পুরোটা ইচ্ছে করে করা হয়েছে টু মেক হিম আন্ডারস্ট্যান্ড দ্য সাইকেল অফ লাইফ। এবং ওই বিষ্ঠাটা যেটা খেয়েছিল আর কি, গোবরটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অমৃত। বলছে তুমি ওই অমৃতটা খেয়েছিলে বলেই তুমি নাগলোকে গিয়েও বেঁচে আছো। এক্স্যাক্টলি। তো এবার পুরোটা একটা অদ্ভুত গল্প। হ্যাঁ, যদি সাধারণভাবে শুনতে হয় তাহলে এই গল্পটার মানে কি দাঁড়ালো, সত্যি তো মানে কি দাঁড়ালো, মানে হ্যাঁ, একটা ছেলে, একটা তার জীবনের একটা, সে তো মানে হিরোর গল্প যেরকম হয় না, সে গিয়ে একটা ইয়েতে পড়লো, সেটা কনফ্লিক্টে পড়লো, কনফ্লিক্ট থেকে ফাইনালি সে নিজের জিতে ফিরে আসলো, এতটুকু তো ঠিক আছে। কিন্তু এই যে 6 কুমার, 6 ঋতু, আর ওই যে 12টা ইয়ে দেখেছিল পাখি, যারা চক্র ঘোরাচ্ছে, সেই চক্রটা হলো সংসার চক্র। এবং যেই দ্বাদশ যে পাখি দেখেছিল, তারা হলো 12টা মাস। তো তার মানে অ্যাকচুয়ালি ও লাইফটাকে একটা মেটাফরের মধ্যে দেখে চলে এসছে। তুই একটা জিনিস দেখ এখানে, খুব ইন্টারেস্টিং। দেখ, আমি কিন্তু এটা বলছি না যে আমাদের যা জানা সব আমরা জানতাম 5000 বছর আগে, এসব বলছি না। মহাভারত অ্যাকচুয়ালি কবে লেখা হয়েছে সেটা নিয়েও অনেক দ্বিমত রয়েছে। কিন্তু যখনই লেখা হয়ে থাক, এটুকু তো শিওর যে এই জিনিসটা যে পৃথিবীর মধ্যেই হচ্ছে, হ্যাঁ, পৃথিবীর কারণেই দিন রাত হচ্ছে, হ্যাঁ, পৃথিবীর নিজের আবর্তনের জন্য হচ্ছে, এই ব্যাপারটা তো খুব ক্লিয়ার। এবং চরকা ঘুরছে সাদা এবং কালো সুতো, তার মানে দিন রাতটাও ঘুরছে। হ্যাঁ, ইটস এ সাইক্লিক, এই ব্যাপারটা তো ক্লিয়ার যে একদম এই কনসেপ্টটা ছিল, তার মানে ছিল 100% ছিল। হ্যাঁ, তো রাইট। সো সেটা খুব, সেটাও ভাবার বিষয় যে তার মানে আমরা কোথাও না কোথাও এটা জানতো আর কি লোকজন, যে এটা একটা সাইকেল হচ্ছে এবং এই টার্নিং এর জন্য এই ব্যাপারটা হচ্ছে, দিন রাত ব্যাপারটা, এই এবং 360 ব্যাপারটা ছিল, তার মানে এক বছরকে কিভাবে ভাগ করা হচ্ছে সেটাও খুব ক্লিয়ার ছিল আর কি। একদম তাই, একদমই তাই। আমরা একদিন হয়তো আমাদের বৈঠকের এপিসোডে আমরা দ্য গোল্ডেন রোড, যেটা উইলিয়াম ডালরিম্পল লিখেছেন, সেই বইটা নিয়ে আলোচনা করব। যে উনিও বলছেন যে এনশিয়েন্ট মানে 500 BCর সময় থেকে অ্যাটলিস্ট যদি আমরা ওয়ার্ল্ড হিস্ট্রি দেখি, তাহলে পরে ইন্ডিয়া অ্যাস্ট্রোনমিক্যালি এবং ম্যাথমেটিক্যালি সারা পৃথিবীর থেকে অনেক বেশি এগিয়েছিল। এটা নিয়ে এটা ঐতিহাসিক সত্য। কারেক্ট, একদমই তাই। তো সেটার একটা আমরা নিদর্শন এখানে কিন্তু ছোট্ট করে দেখতে পেলাম। 100%। এই গল্পটা যেখানে শেষ হয়, এই উত্তঙ্কের গল্পটা, সেটা কিন্তু আরেকটা নতুন গল্পের শুরু, এবং যেটা নাকি আসল মহাভারতের উপাখ্যানের গল্পের শুরুর জায়গা। এর পরেরটা হলো পৌলম পর্বাধ্যায়। পৌলম পর্বাধ্যায় এর মধ্যে প্রথম আছে ভৃগু পুলমা চবন অগ্নিশাপ মোচন, সেটা ইজ ডিফারেন্ট। বাট এখানে খুব ইন্টারেস্টিং একটা শেষ আছে, যেখানে উত্তঙ্ক তক্ষকের উপর তার রাগ হচ্ছে, কারণ এই পুরোটার জন্য কারণ তো হলো তক্ষক, সে তো ঠিক সময় চলে আসতে পারত। সে তো জন্মেজয়ের কাছে যায়, গিয়ে বলে যে আপনি কিন্তু যাই হোক না হোক, এই তক্ষক বলে লোকটা, মানে তক্ষক বলে সাপটা, ওটা ঠিক না, এবং এ পৃথিবীর জন্য খুব একটা দরকারি মানুষ, মানে দরকারি প্রাণী না, তার উপর প্রতিশোধ নিতে হবে, আপনি সর্পযজ্ঞ করুন। বলে কেন আমি হঠাৎ সর্পযজ্ঞ করতে যাবো কেন, আমি মারতে যাবো কেন? ওখন বলে যে আপনার পিতা পরীক্ষিতের, মানে এর আগের দিনের ইয়েতে বলেছিলাম পরীক্ষিতের মৃত্যুর গল্প, কিন্তু তার সঙ্গে একটা অদ্ভুত কথা এখানে বলে, পরীক্ষিতের চিকিৎসার জন্য কাশ্যপ আসছিলেন, মানে কাশ্যপ মুনি আসছিলেন, তাকে তক্ষক রাস্তায় আটকায়, এবং সেটা শুনে এবার জন্মেজয় রায় যায় রেগে, বলে না এইটা তো ঠিক না, তাহলে আমি সর্পযজ্ঞ করবো এবং সমস্ত সর্পকুলকে আমি শেষ করে দেবো। এইখানে এসে এই পার্টিকুলার পর্বটা শেষ হয়। রাইট, এইখানে আমরাও আজকে মোটামুটি এই অবধি থাকি। এরপরে
তো সর্পযজ্ঞে ঢুকবো এবং সেখান থেকে সর্পযজ্ঞটা তো আরও ইন্টারেস্টিং এবং সেখানে খুবই আরও অনেকগুলো জিনিস আছে। আজকে তো অবধি এখানেই শেষ করি আমরা। আমার মনে হয় যে গল্প এমন একটা জিনিস যেটার মধ্যে আমরা চাইলে তার মধ্যে মেটাফোর খুঁজতে পারি, চাইলে তার মধ্যে আমরা সেটার থেকে আমাদের জীবনের যাকে লাইফ লেসেন্স বলে সেটা খোঁজার চেষ্টা করতে পারি। বাট তাছাড়াও গল্প ইটসেলফ একটা দুর্দান্ত জিনিস এবং এই পৃথিবীটাই চলছে গল্পের উপর, যেটা আমরা সেপিয়েন্সের বইটার ব্যাপারেও কথা বলেছি বা বারবার আমরা এই নিয়ে কথা বলতেই থাকি। এবং যেহেতু আমি প্রাথমিকভাবে একজন স্টোরি টেলার এবং আমার গল্প বলতেই ভালো লাগে, তো আমার মনে হয় এইটা আমার একটা মানে খুবই একটা মানে কি বলবো হোম গ্রাউন্ড টাইপের ব্যাপার। সর্পযজ্ঞে যা যা হয় সেই নিয়ে আমরা এর পরের এপিসোডে কথা বলবো এবং সর্পযজ্ঞের আগে আরও কিছু জিনিস নিয়ে আরও কিছু মানে সর্পযজ্ঞ অবধি পৌঁছানোর আগে আমরা আরও বেশ কিছু গল্পের মধ্যে দিয়ে যাব। তো আজকে আপাতত এখানেই শেষ করি এপিসোডটা। তারপরে আমরা কদ্রু বিনোদার গল্প বলবো, অমৃতমন্থনের গল্প বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা গল্প। অমৃতমন্থনের গল্প ঠিক এরপরেই আসে, কিন্তু আমরা অমৃতমন্থনের গল্প পুরাণেও পাই, বিষ্ণু পুরাণেও পাই, কিন্তু অমৃতমন্থনের গল্প এখানেও পাই এবং ডিটেলেই পাই। এবং সেখানে কিন্তু শ্রীকৃষ্ণের মোহিনী রূপে আসা, রাহুকেতুর গল্প, পুরো যে গল্পটা আমরা অমৃতমন্থন সম্পর্কে জানি, ইনফ্যাক্ট মন্দার পর্বতকে ঠিক কিভাবে কনভিন্স করানো হয়েছিল এটা ইয়ের জন্য, শেষনাগকে মানে আমাদের শেষনাগ নয় বাসুকি নাগকে কিভাবে ওই দড়িটা তো হতে বলা হয়েছিল। এবং অদ্ভুত ব্যাপার, সবাই রাজি হয়েছিল কিন্তু অমৃতের একটু ভাগ পাওয়ার জন্য, যেটা কিন্তু উত্তঙ্ক এমনিই পেয়ে গেছিল, সেখানে গুরুর কথা শুনবে, শুধু গুরুর কথা শুনবে বলে। তো আজকের এপিসোডটা এই থটেই শেষ করি যে গুরু পরম ব্রহ্ম, এই কথাটা বারবার বিভিন্ন সময় বিভিন্ন আমাদের স্ক্রিপচারে, আমাদের ওল্ড স্ক্রিপচার বেদে বারবার বলা হয়েছে। বেদ গুরু পরম্পরার একটা খুবই বড় নিদর্শন। সেই অর্থে উপনিষদ, আমাদের এই গল্পগুলো আরণি এবং উপমন্যুর গল্প আমি ছোটবেলায় ইয়েতে পড়েছিলাম, অমর চিত্রকথাতে। হ্যাঁ, অমর চিত্রকথাতে পড়েছিলাম। অমর চিত্রকথা, হিতোপদেশ যে বইগুলো আসতো, সেখানে পড়ে মরাল অফ দ্য স্টোরি কী ছিল সেটা হয়তো বুঝিনি, আজকে হয়তো একটু বেটার বুঝতে পারি একটা বয়সের পরে গিয়ে। আশা করি আপনাদের আজকের এপিসোড ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে বা কেমন লাগছে নিচে অবশ্যই লিখে জানাবেন, এবং অবশ্যই আমাদেরকে একটুখানি বলবেন যে আমরা যেভাবে গল্পগুলো বলছি সেটা আপনাদের ঠিক কীরকম লাগছে, এবং আপনাদের যদি কোনো রকম সাজেশন থাকে সেটা অবশ্যই আপনাদের তরফ থেকে আমরা চাইবো যে আমাদের এপিসোডের নিচে আপনারা অবশ্যই দেন। এবং অবভিয়াসলি যেটা আছে সেটা হলো মেম্বারশিপ আমরা চালু করে দিয়েছি, আমরা অনেকেই মেম্বার হচ্ছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি মেম্বার হয়েছেন। যারা হননি তারা শুধুমাত্র ওই জয়েন বাটনটায় ক্লিক করে মেম্বার হয়ে যেতে পারেন। যাদের আইফোন আছে, আইফোনের মেম্বারশিপের ব্যাপারটা একটুখানি বোধহয় গুগলের কিছুটা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে একবার শুধু ডেস্কটপ বা ল্যাপটপ বা আইফোনের কোনো একটা মানে যে ব্রাউজার থাকে গুগল ক্রোম বা সাফারি, সেখানে গিয়ে আপনি মেম্বারশিপটা নিয়ে নিতে পারেন। সো মেম্বার হয়ে গেলে তারপর আমরা মেম্বারদের জন্য একটা স্পেশাল কিছু আনতেই চলেছি, এবং আমরা বারবারই বলে থাকি খুব শিগগিরই মেম্বারদের জন্য তাদের স্পেশাল পার্কস আসছে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। তো শেষ করার আগে যেটা আবার বারবার বলি সেটা আরেকবার বলছি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, কারণ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।